এবং জেনারেল জাহাঙ্গীরকে আমি বলছি যে আপনি আজকে অনেক ভালো পদে আছেন, আপনার আল্লাহ করুক আপনি তখন যে ভুলটা করেছেন এখন সেই ভুলটা করবেন না প্লিজ। তখন আপনি আওয়ামী লীগ সরকারের কাছে, শেখ হাসিনার কাছে আত্মসমর্পণ করে আমাদের সেই যে এভিডেন্স এক্সিবিট গুলো ছিল সেগুলো আপনি নষ্ট করে দিয়েছেন স্যার। আমি আজকে ওপেনলি বলি, আজকে কি আপনি একটা এভিডেন্সও কোনো রেকর্ড থেকে আমাদেরকে ফেরত দিতে দেখাতে পারবেন যে সেগুলো আছে? ইউ ক্যানট। এবং কিছু এভিডেন্স যেটা কোরোবরেট করে এবং যেটা শিখাই দিতে হবে এই সরকারি তদন্ত কমিটি, আপনি সেগুলা কাজল এবং আনিসুল হকের সাথে শেয়ার করেছেন, তারাও হয়তো সেগুলো ডিস্ট্রয় করে দিয়েছে, বাট বাই নাও তারা একটা গল্প বলার সুন্দর চমৎকার গল্প যেখানে একজনের সাথে আরেকজনের কথা মিলবে, সেই মিলানো অনুযায়ী নিরপরাধ লোকজনকে জেলে ভরা হবে এবং অপরাধীদেরকে বের করে দেওয়া হবে, ইন্ডিয়াতে পাঠিয়ে দেওয়া হবে, সেগুলো আপনারা ব্যবস্থা করবেন এবং করেছেন। ইন্টারোগেট করলেন বা কথাবার্তা বললেন, একটি তদন্ত কমিটি হয়েছিল সে সময় লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীরের নেতৃত্বে একটি তদন্ত কমিটি হলো, আপনারা এটা নিয়ে অনেক ধরনের ফর্মাল কাজ হলো, ইনফর্মাল কাজ হলো, তো আপনারা কি করলেন? মানে তদন্ত কমিটিতে আপনারা কি ফেস করলেন, তদন্ত কমিটিকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? জাহাঙ্গীর সাহেব তো এখন আবার অন্তর্বর্তীকালীন সরকারে অন্তর্ভুক্ত হয়েছেন, তো এটা একটু যদি বলেন যে বিচার প্রক্রিয়ায় আপনাদের অংশগ্রহণ কি ছিল বা সেটি যথাযথ হয়েছে কিনা, কোথায় ঘাপলা বা কোথায় ঠিক আছে, এটা একটু যদি বলেন। ওকে, প্রথম কথা, তদন্ত কমিটি সরকার থেকে যেটা সেটা কিন্তু এই আইনমন্ত্রী, আগের যে পতিত আইনমন্ত্রী আনিসুল হক তার নেতৃত্ব হয় এবং সেখানে কাজল ছিল মেইন আইনজীবী, কাজল একজন লোক, তা সেটা ছিল সরকারের, সেখানেও আমরা আমাদের এভিডেন্স এবং বক্তব্য দিয়েছি। আর আর্ম সেনাবাহিনীতে এই যে চাপ, অফিসারদের ডিমান্ডের কারণে সেনাবাহিনীর ভিতর থেকে একটা তদন্ত টিম হয় যেটা হেড করেন লেফটেন্যান্ট জেনারেল, উনি কেএমজি ছিলেন, এখন বর্তমানে স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন। এখন উনি আমাদের সাথে বিডিআর এর ভিতরে, আমরা তো বের হতে পারছি না, উনি আমাদের সাথে বসলেন, সম্ভবত মার্চ মাসের 2 বা 3 তারিখ, না হ্যাঁ 2 বা 3 তারিখ উনি বসলেন। উনি বললেন তার আগের দিনই পিএমএস পতিত হাসিনা কথা বলেছে, অফিসারদের সাথে অপমানিত হয়েছে, তো অফিসারদের ডিমান্ডের কারণে এখন এটা হয়েছে, তোমরা কি আমাকে বিশ্বাস করো? আমরা বললাম যে স্যার আমরা আপনাকে চিনি, আমরা আপনাকে বিশ্বাস করি, আপনার যথেষ্ট ভূমিকা ছিল যৌথ বাহিনীর সময়, সুতরাং আমরা মনে করি আপনি সামওয়ান স্ট্রং, আপনি সত্যিটা বের করে আনেন, আমরা আমাদের কাছে যে এভিডেন্স আছে এবং পাবো সেগুলো দিব, আমরা যে কোনো আদালতে সাক্ষী দিতে চাই। তুমি বললেন তখন যে দেখো আমাদের একটা দায়িত্ব হচ্ছে এই এভিডেন্স গুলা নিয়ে সেটা বিচার করা, আরেকটা হচ্ছে কি এটা তো আমরা তো সুশৃঙ্খল বাহিনী, তো আমাদের এমন কোনো কিছু এভিডেন্স বাইরে প্রচার করা উচিত হবে না যেটাতে সরকার বিব্রত হতে পারে, আর সরকার বিব্রত হলে দেখো আমাদের দেশ জনগণ সবার জন্য খারাপ। উনি লম্বা একটা বক্তৃতা দিলেন, আমরা কনভিন্স হয়ে গেলাম। তো আমাদের কাছে যে আমরা যে অডিও গুলার কথা বলছিলাম, যে ভিডিও গুলা, যে বক্তব্য আমরা নিয়েছি সৈনিকদের কাছ থেকে, আমরা সমস্ত অফিসার আলাপ করলাম, সমস্ত অফিসার ছিল মেসে, প্রায় নিয়ার অ্যাবাউট 48 অফিসার সেখানে ছিল। আমরা এগ্রি করি এবং আমরা স্বেচ্ছায় সমস্ত এভিডেন্স এবং ঘটনার একটা প্রাথমিক বিবরণ প্রত্যেকের পয়েন্ট অফ ভিউ থেকে, যে যেই পয়েন্ট থেকে ঢুকেছে, শুনেছে, যার সাথে কথা বলেছে, সেগুলো আমরা দিলাম ওনার কাছে, যেটা হচ্ছে আর্মির যেই তদন্ত কমিটি তার কাছে দিলাম। এবং আমাদেরকে বলা হলো যে ওই বেসামরিক যে তদন্ত কমিটি সেটার কাছেও আলাদাভাবে কিছু দিতে হবে, বাট আমরা তো সব ওনার কাছে দিয়ে দিছি। আমরা বেসামরিক কমিটির জন্য দিলাম বিবৃতি, শুধু জবানবন্দি, সাক্ষীর জবানবন্দি, যে আমি ছিলাম 4 নাম্বার সাক্ষী রাষ্ট্রপক্ষের। তো জেনারেল জাহাঙ্গীরের কাছে দিয়ে আমরা খুবই খুশি, উনি ন্যায় বিচার করবেন। বাট পরবর্তীতে আমি যেটা শুনি এবং আমি ব্যথিত, এবং জেনারেল জাহাঙ্গীরকে আমি বলছি যে আপনি আজকে অনেক ভালো পদে আছেন, আপনার আল্লাহ করুক আপনি তখন যে ভুলটা করেছেন এখন সেই ভুলটা করবেন না প্লিজ। তখন আপনি আওয়ামী লীগ সরকারের কাছে, শেখ হাসিনার কাছে আত্মসমর্পণ করে আমাদের সেই যে এভিডেন্স এক্সিবিট গুলো ছিল সেগুলো আপনি নষ্ট করে দিয়েছেন স্যার। আমি আজকে ওপেনলি বলি, আজকে কি আপনি একটা এভিডেন্সও কোনো রেকর্ড থেকে আমাদেরকে ফেরত দেখাতে পারবেন যে সেগুলো আছে? ইউ ক্যানট।
এবং কিছু এভিডেন্স যেটা কোরোবরেট করে এবং যেটা শিখাই দিতে হবে এই সরকারি তদন্ত কমিটি, আপনি সেগুলা কাজল এবং আনিসুল হকের সাথে শেয়ার করেছেন, তারাও হয়তো সেগুলো ডিস্ট্রয় করে দিয়েছে, বাট বাই নাও তারা একটা গল্প বলার সুন্দর চমৎকার গল্প যেখানে একজনের সাথে আরেকজনের কথা মিলবে, সেই মিলানো অনুযায়ী নিরপরাধ লোকজনকে জেলে ভরা হবে এবং অপরাধীদেরকে বের করে দেওয়া হবে, ইন্ডিয়াতে পাঠিয়ে দেওয়া হবে, সেগুলো আপনারা ব্যবস্থা করবেন এবং করেছেন। তো আমার আশা থাকবে, আমরা ভুল করি প্রত্যেকেই, ভুলটা যখন দ্বিতীয়বার হয় সেটা অন্যায়। যেন জাহাঙ্গীর, আপনার কাঁধে এখন মহাদায়িত্ব, আপনি পারেন ভালো কাজ করতে, অথবা আপনি পারেন সেই একই ভুলের পুনরাবৃত্তি যেটা আপনি 2009 সালে করেছেন, সেই পুনরাবৃত্তি করে আমাদের সমস্ত অর্জনকে ব্যর্থ করে দিতে আপনি এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বটাকে ব্যবহার করতে পারেন। আমার হোপ খুব বেশি নাই আসলেই, বাট আমি আশাবাদী এখনো থাকতে চাই যে প্রত্যেকেরই শুভবুদ্ধি হোক এবং আমরা বিডিআরে আমরা যেই জিনিসটা পারি নাই, আজকে আমাদের ছাত্র জনতা যেই ত্যাগ, তাদেরও তো একই অবস্থা। শেখ হাসিনা পতিত শেখ হাসিনা কিভাবে বুঝাবে যে তার স্বজন হারানোর বেদনার সাথে এই যে হাজার হাজার ছাত্র জনতা মারা গেল তাদের বেদনা অনেক বেশি, সেটা সে বুঝে নাই, সে বিকৃত মস্তিষ্ক মহিলা বুঝে না এবং বুঝবেও না। বাট আমাদের দায়িত্ব আছে যে আমরা যাতে সেই ভুলটার আবারও পুনরাবৃত্তি না করে সঠিক জায়গায় সঠিক লোককে বসাই, সঠিক সিদ্ধান্ত নিয়ে ন্যায় বিচারের স্বার্থে আমরা কাজ করি, সেটাই দেশের জন্য ভালো। তো মেজর সুমন, এই যে আপনি আসলে অনেকটা মানে কি বলবো সফটলি বিষয়টা দেখছেন, কিন্তু আমি একটু অন্যভাবে দেখছি যে ধরেন 2009 সালেও আমাদের ধরেন আর্মির সম্পর্কে আমাদের যে ধারণা ছিল, বা আর্মি ধরেন আর্মস ইন ব্রাদার ইন আর্মস, তাই না? তাদের মধ্যে যে সৌহার্দ্য, যে সম্প্রীতি, অলমোস্ট সবাই সবাইকে চেনে, কোনো না কোনো ভাবে কোনো না কোনো ক্যান্টনমেন্টে প্রত্যেকেই কাজ করে। এই যে বন্ধনটা 57 জন অফিসার হত্যা হওয়ার পরে আপনি সেটার জন্য প্রতিবাদ করায় বা সেটা যথাযথ বিহিত করার বিষয়ে প্রশ্ন তোলায় আপনাকে ডিজিএফআই নিয়ে আপনারই যারা জুনিয়র বা আপনারই সমকক্ষ যারা, তারা আপনাকে টর্চার করছে, মানে ভয়ঙ্কর টর্চার করছে। তো এটাকে আপনি কিভাবে দেখেন? এই অবক্ষয়ের জায়গাটা সূচনা হলো কোত্থেকে? কারণ হাসিনা তো 2009 সালে জাস্ট ইন করার সময় কি এই ডিজিএফআই থেকে শুরু করে আর্মির ভিতরে এই পরিমাণ র ঢুকলো? মানে এটা কি আপনি কখনো চিন্তা করেছেন বা এটাকে আপনার ভাবনায় কাজ করে? প্রথম কথা, আমরা এই জিনিসটা চিন্তা করা যে সুযোগ সেটাও হারাই ফেলছে না, বিকজ 25শে ফেব্রুয়ারি এই মর্মান্তিক ঘটনার পরে অ্যাকচুয়ালি আমরা একজন, আপনি ঠিক বলেছেন, একজন আরেকজন সহকর্মী বা অফিসারকে বিশ্বাস করতে পারছিলাম না, সৈনিকরা আমাদের বিশ্বাস করতে পারছে না, আমরাও সৈনিকদেরকে ট্রাস্ট নিতে পারছি না। এমন একটা জায়গায় চলে গেছি যেটা ছিল অ্যাকচুয়ালি একটা ল্যাটেন্ট মিশন অফ আওয়ামী লীগ, যেটা তারা মুখে না বলে অ্যাকচুয়ালি তারা বড় অ্যাচিভ করেছে। অফিসার সৈনিক তাদের মধ্যে যে কোহেশন, একটা সৈনিক সে অফিসারের জন্য জান দিয়ে দিতে পারে, সে তার হাজার প্রমাণ আছে, একটা অফিসারও সেইভাবে একটা সৈনিকের জন্য সবকিছু দিতে পারে। এখন সেটা কিন্তু ধ্বংস হয়ে গেছে, আমরা পুনর্বিবেচনা করা, পর্যালোচনা করার সুযোগ পাইনি। এখন আপনি যেটা করেছেন, কিভাবে অবক্ষয়টা শুরু হলো? এটা শুরু হয়েছে আমরা যখন 1/11-তে দায়িত্ব নেই তার কয়েক মাস পরে। যদি আমি বলি, প্রথম আপনি দেখবেন প্রথম 6টা মাস কিন্তু 1/11 যে স্পিরিট প্রতিটা অফিসারের ভিতরে ছিল, আমরা একটা পরিবর্তন আনবার জন্য বেসামরিক প্রশাসনকে বা তত্ত্বাবধায়ক সরকারকে সর্বোচ্চ পরিমাণ সহায়তা করব। এর মধ্যে আবার হলো কি, জেনারেল মাসুদ তার সে দুর্নীতি দমনের নামে যখন অফিসারদেরকে ইনভলভ করলো, সেখান থেকে অফিসারদের মাথায় অবক্ষয়টা চলে আসলো। সরি টু সে, সবার মধ্যে না, বা কিছু কিছু মধ্যে চলে আসলো সেই জিনিসটা, বিকজ তাদেরকে রেগুলারলি ইন্টারঅ্যাক্ট করতে হতো সেই সমস্ত করাপ্ট পলিটিশিয়ান বা তাদের সাথে লোক এভিডেন্স কালেকশনের জন্য, অথবা আমাদের আইন বিচার বিভিন্ন পুলিশ বিভিন্ন জায়গায় যেই জিনিসটা নিত্য নৈমিত্তিক, আমাদের কাছে তো সেটা জানা ছিল না। আমরা তখন আমরা হচ্ছি আমার স্যালারি বা বেতন যে কোনো আমার আমার সমবয়সী আরেকজনের তুলনায় 8/1 কম। কেউ যদি 80,000 টাকা বেতন পায়, আমি তখন পাই 10,000 টাকা বেতন। এই অবস্থা, একটা কম্পারিজন। আমরা টাকা পয়সা দেখি নাই, আমরা ওই কুট চালগুলা বুঝি না। বাট সেনাবাহিনীর অবক্ষয় যদি বলে থাকেন, আমার মূল্যায়নে আমাদের যেই অলমোস্ট 2 বছরের ইনভলভমেন্ট যৌথ বাহিনীর সময়,
প্রথম 6 মাস বাদ দিয়ে, সেটা আমাদের অবক্ষয়ের কারণ, এবং সেইটাকে কাজে লাগাই অফিসার এবং বাংলাদেশ আর্মিকে ধ্বংস করে দেওয়া ইন্ডিয়ার স্বার্থে। সেই কাজটা হাসিনা এবং আওয়ামী লীগের লোকজন করেছে। বিডিআর তাদের তো ওই হাসিনার প্রতিহিংসা মিটছে আওয়ামী লীগের উপরে 25শে ফেব্রুয়ারি, বাট আওয়ামী লীগের যারা আর্মির উপরে ক্ষুব্ধ, তারা খুশি হয়েছে যে আর্মির কোহেশনটাকে আমরা ব্রেক করে দিতে পারছি। তো অবক্ষয় থেকেই বাকি পতনের সূচনা হয়। আর্মি এখন আপনি যেটা দেখছেন, ভেরি সরি টু সে, সেটা আমি আশা করি তারা জনগণের রেসপেক্ট পাওয়ার জায়গায় যাবে, বাট এখনো সেটা পারে নাই। আর আমার উপর ডিজিএফআই তে যে অত্যাচার হয়েছে, যে অবক্ষয়টা কথা আপনি বলছেন, এর থেকে অনেক খারাপ জিনিস অনেকের হয়েছে। আমি এবং আরেকজন অফিসার, আমরা দুইজন শুধুমাত্র এই জেল অথবা আয়নাঘরের ভিজিট করা ছাড়া বের হয়ে আসতে পারছি, বাকিরা তো অতটা ভাগ্যবান ছিলেন না। সুতরাং আমি মনে করি আল্লাহ আমাকে অনেক ভাগ্যবান করছেন যে আমাকে সেখান থেকে বাঁচাই দিচ্ছেন। নাহলে এই তার পরবর্তীতে যে লাইফটা এই যুব মহিলা লীগের অপু উকিল, সালমা, নাজমা, তাদের কারণে হয়েছে, সেইটুকু হয়তো আমাকে বাঁচায় রাখতে পারতো না সেই কারণে। তো আমার রাগ নাই কারো উপরে, আমি চাই সবাই আমরা। এখন আপনি চাচ্ছেন, আপনার কথা যেমন যেটা বুঝলাম, আপনি চাচ্ছেন যে জেলখানায় যারা এখনো বন্দী আছে বিডিআর এর, তাদেরকে আবার নতুন করে কথা বলা হোক, তাদের সাথে তাদেরকে শিখিয়ে দেয়া, কথা বলে যে রিপোর্ট তৈরি করা হয়েছে সেটি থেকে নতুন অনেক বের হয়ে আসবে। এবং আমি যদি আপনার সাথে যোগ করি, আমি নিজে কিন্তু 9 মাস বন্দী ছিলাম জেলে রাষ্ট্রদ্রোহের মামলায় 2015 সালে। তো পুরান যে নাজিমউদ্দিন রোডের যে কারাগার, সেখানে কিন্তু আমার আশেপাশে প্রায় 800 বিডিআর ছিল, এবং 9 মাসে তাদের অনেকেই সঙ্গে আমার কথা হয়েছে, এবং আপনার কথার সাথে আমি ধরেন অনেক কিছুই রিলেট করতে পারি আর কি। আমার সঙ্গে ধরেন জেলখানে তো আসলে কেউ কাউকে মিথ্যা কথা বলে না, আসলে কিছু নাই ও সেখানে, প্রকৃত কথাটাই বলে, মনের ভাবটা বলে বা জানা যায়। তো সেটার সঙ্গে আমি আসলে রিলেট করতে পারছি আপনার কথা। তো এখন ধরেন বিডিআর এর যদি নতুন করে বিচার হয়, বা বিডিআর এর বিদ্রোহের নামে 57 জন অফিসারকে হত্যা করার জন্য যদি আন্তর্জাতিকভাবে যে মামলা হচ্ছে বা মামলা হয়েছে, সেখানে যদি প্রয়োজন হয়, নিশ্চয়ই আপনি সাক্ষী হিসেবে সেখানে অ্যাটেন্ড করবেন। অবশ্যই অবশ্যই, আল্লাহ আমাকে সেই তৌফিক দেন, এইটুকু আমরা চাই। মেজর সুমন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার কাছ থেকে আমরা অনেক কিছু জানলাম, এবং আপনার কাছে যদি আরো কোনো তথ্য আসে, বা আপনি যদি আর কোনো এভিডেন্স পান, দয়া করে আমার সঙ্গে যদি কেউ শেয়ার করেন, সেটি নিশ্চয়ই আমি আমার চ্যানেলের মাধ্যমে জাতির কাছে তুলে ধরবো। কারণ আমরা আমাদের সেনাবাহিনীকে একটি শক্তিশালী সেনাবাহিনী দেখতে চাই, যে সেনাবাহিনী ছিল অসম্ভব দেশপ্রেমিক, যে সেনাবাহিনী বাংলাদেশের মানুষের প্রতি ছিল অসম্ভব লয়াল এবং ভালোবাসাপূর্ণ। আমরা সেই সেনাবাহিনীকে ফেরত চাই, ভারতের কবলমুক্ত সেনাবাহিনীকে আমরা ফেরত চাই।